দেখেন এখানে অনেক কিছু হতে পারে। ভারত পাকিস্তানের সম্পর্ক মনে করেন সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধংদেহী, সবসময়। ভারতের রাজনীতি আমার তো মনে হয় যে মানে তাদের রাজনীতি 70% পলিটিক্সই ডিপেন্ড করে পাকিস্তানকে কে কতটা জোরে গালি দিতে পারলো কি পারলো না তার উপর। এবং এটাকে তারা বিভিন্ন প্রক্রিয়া একদম ঘরে ঘরে ছড়াই দিতে পারছে। ঘরে ঘরে এমনভাবে ছড়াই দিচ্ছে যে কিছু বললেই বলে তোমাকে পাকিস্তান পাঠিয়ে দেবো, তুমি পাকিস্তান চলে যাও, এখানে কেন এগুলো বলছো, এই ধরনের একটা স্লোগান কিন্তু তারা ওখানে চলছে। এবং ভারতের রাজনীতিটাও এখন এরকমই হচ্ছে যে কে কতটা পাকিস্তান বিরোধী এটার উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে তারা মুভি বানাচ্ছে, একটার পর একটা মুভি বানাচ্ছে, এবং সেই মুভিতে তাদের ইন্ডিয়ান ফোর্সকে বিরাটভাবে নায়ক হিসেবে দেখানো হচ্ছে, যেটা বাস্তবে কতটা ছিল বলা কঠিন। তো এগুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকম। একটা দেশের মানুষের মনোজগৎটাকে পরিবর্তন করার জন্য তো অনেক কিছুই কাজ করে, সবভাবেই তাদের মধ্যে এটা আসলে যতটা না এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট, তার চেয়ে বেশি হলো তারা ছড়িয়ে দিতে যাচ্ছে এন্টি ইসলামিক সেন্টিমেন্ট, এন্টি মুসলিম সেন্টিমেন্ট। এটা ভারত, এটা তাদের পলিটিক্স। এখন ওদের যারা ক্ষমতায় আছেন তারা এই সেন্টিমেন্টটাকে পুঁজি করে আসেন, মানে ক্ষমতায় আছেন। একটা জিনিস লক্ষ্য করেন, ভারতের এমন অনেক রাজ্য আছে যেখানে অ্যাবাভ 30% লোক হলো মুসলমান। আমি কাশ্মীরের কথা বাদ দিলাম, ওখানে তো অ্যাবাভ 90% মুসলমান। তো অ্যাবাভ 30% 35% হলো মুসলমান। তো তারা যখন এই ধরনের একটা সেন্টিমেন্ট যখন তারা মার্কেটিং করে, তখন তারা কিন্তু জানে যে এই সেন্টিমেন্টটা মার্কেটিং করলে পরে আমার পলিটিক্সে এই 30% ভোটকে আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এবং যে কোনো একটা পলিটিক্যাল পার্টি বলে তুমি 30% ভোট পাবা না, বাদ বাকি নিয়ে তুমি আলোচনা করো, তাদের জন্য কিন্তু রিস্কি। কিন্তু দেখেন এই রিস্কেও কিন্তু বিজেপি বিজয়ী হচ্ছে বারবার। কেন হচ্ছে? এই কারণে মুসলমানের বাইরে যারা আছেন, এই 65% যারা পপুলেশন আছেন, ভোটার আছেন, এদের মধ্যেও কিন্তু ওরা কিন্তু একটা বড় অংশকে, যে আউট অফ 65% তারা 80% কিন্তু তারা তাদের মধ্যে নিয়ে আসতে পারছে। এই যে নিয়ে আসতে পারাটা, এটা কিন্তু টোটাল সোসাইটির মধ্যে তারা কিন্তু এই চেঞ্জটাকে আনতে পারছে, টোটাল সোসাইটিকে তারা খাওয়াইতে পারছে যে এন্টি মুসলিম সেন্টিমেন্টটা ভারতের জন্য প্রয়োজন। এটা এখন এই দেশটা আনফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি বলবো আমি, এই দেশটা হলো আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ, একমাত্র প্রতিবেশী দেশ আমাদের। এখন এটা আমার জন্য তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং এইটার প্রভাবটা কীভাবে ঝুঁকিপূর্ণ? তারা কেবল আমার এখানে ফিজিক্যালি আসবে তা না, এই সেন্টিমেন্ট যদি ওখানে থাকে তো আমাদের এখানে দেশের মানুষের মধ্যেও, আমরা এখানে মনে করেন আবার অ্যাবাভ 90% মুসলমান আছি, তো আমাদের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্ট, এটা একটা কিন্তু রিভার্স একটা রিয়াকশন কিন্তু এখানে হয়। এবং এই কোনো রিয়াকশনে আসলে কিন্তু প্রয়োজনীয় না, এটা কেবলমাত্র রাজনীতির জন্য, এটা কিন্তু ধর্মের জন্য না। তারা কিছু পলিটিক্যাল লিডার থাকে, তারা মনে করে এটা ব্যবহার করে আমি পলিটিক্সে ভালো করব, আমি ইলেকশন করব, আমি ক্ষমতায় থাকবো। এই হলো মূলত মূল বিষয়টা। ভারত পাকিস্তানের মধ্যে যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তাতেও আমি অবাক হব না, কারণ আমি ওই দিন দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলতেছে যে আমাদের যে 17টা 18টা পারমাণবিক বোমা আছে এগুলিকে শেলফে সাজায় রাখার জন্য নাকি। তো বোঝাই যাচ্ছে জিনিসটা কি। তো সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অনেকেই ভারতে বলছে যেটা বাংলাদেশ থেকে উস্কে দেওয়া হয়েছে, আমরা মিডিয়ায় এরকমটা বলতে শুনেছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশকে এর মধ্যে পাকিস্তানকে উস্কে দেওয়া হচ্ছে? তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? বাংলাদেশকে এর মধ্যে টানার কারণটাকে এটা ভারতের কোন মিডিয়া আমাদের ব্যাপারে লেখছে আমি জানি না, এবং সে কি খেয়ে লেখছেন তাও বলতে পারবো না। এটা বলছি পাকিস্তানের মতো দেশ আমি ভাই, পাকিস্তানের মাথাকে আমার চেয়ে ঠান্ডা নাকি? ওরা তো এমনি গরম। যেই দিন তারা সিন্ধু নদীর পানির কথা বলছে ওই দিন পাকিস্তান যে সমস্ত কথাবার্তা বলছে, আমাদের বাংলাদেশের কোনো পলিটিশিয়ান এরকম ভাবে তো আমি আমার দেশে যখন গঙ্গার পানি আসে না, তিস্তার পানি আসে না, ওই ভঙ্গিতে বলতে শুনি না। ওদের মাথা যথেষ্ট গরম আছে, কিন্তু এটা আমাদের উস্কে দেওয়ার কি আছে এটা বুঝলাম না। আসবো আমি আবারও আপনার কাছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার মন্তব্য শুনতে চাই ভারত পাকিস্তান বিষয়ে, এবং আসলে আমাদের অবস্থা কতটুকু, আমাদের শঙ্কা কতটুকু যে আমাদের এই প্রস্তুতিটা নেওয়া এখন জরুরি, যুদ্ধের প্রস্তুতি, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ভারত পাকিস্তানের এই সংকটটা বুঝতে হইলে আপনার মোদির ডোমেস্টিক পলিটিক্সটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। একটা হচ্ছে যে মোদির যে পলিটিক্স, এই পলিটিক্সের গোড়াটা কিন্তু হচ্ছে আরএসএস, হিন্দুত্ববাদী একটা ফ্যাসিস্ট আইডিওলজি আর কি, যেটাকে আপনি নাৎসি অথবা ফ্যাসিস্টদের একটা লোকাল ভার্সন বলতে পারেন আর কি। তো সেই জায়গাতে বিজেপি হচ্ছে তার পলিটিক্যাল ফ্রন্ট। এখন আরএসএস এর শতবর্ষ পূরণ হওয়ার কথা এই বছর অথবা আগামী বছর, এরকম কাছাকাছি সময় আর কি, সম্ভবত এই বছর। এবং তাদের এই বছর একটা বড় ধর্মসভা হওয়ার কথা অখণ্ড ভারতের ব্যাপারে, যে পুরো চারপাশ সেই মানে আসম হিমাচল যেটাকে বলে আর কি,
হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত অথবা ভারত মহাসাগর পর্যন্ত যা আছে পুরোটা হচ্ছে সেই অশোক মৌর্য সাম্রাজ্যের যে আদি সোনালী ভারত, সেই ভারতটা তারা তৈরি করতে চায়। এখন সেই ধর্মসভাতে তাদেরকে রিপোর্ট দিতে হবে যে অখণ্ড ভারতের আলোচনাতে এবং এই ক্যাম্পেইনটা কোথায় আছি আমরা, কতদূর আছি। আরএসএস মনে করে যেই কারণে মোদিকে তারা প্রমোট করে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, বিজেপির নেতা বানিয়েছে, মোদি সেই এজেন্ডাটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার জায়গাটা কোথায়? ব্যর্থ হওয়ার জায়গাটা হচ্ছে যে আপনি যদি পুরো নেইবারহুড দেখেন, তার মানচিত্রে কিন্তু সার্কের কোনো দেশ নাই। যেটা সে 23-এ যে তার নতুন সংসদ ভবন করেছে দঙ্গল, সেই দঙ্গলে আপনার একটা অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছে। সেই মানচিত্রে বাংলাদেশ নাই, পাকিস্তান নাই, নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, চায়নার কিছু অংশ নাই, আফগানিস্তানের কিছু অংশ নাই। এই পুরোটাকে সে একটা দেশ মনে করছে। তাহলে এই ধর্মসভায় তাকে তো এখন আসলে আপডেট দিতে হবে যে তার এই সে অখণ্ড ভারতের জায়গাটা কোথায়। রিয়েলিটি হচ্ছে এই প্রত্যেকটা দেশের সাথে ভারতের সম্পর্ক এত খারাপ যে ভারতের ওখানে অ্যাক্সেস যাই ছিল গত 10 বছর আগে, 2010-এ যখন 2014-তে যখন সে নির্বাচিত হয়ে আসে, তার থেকে অবস্থা এখন আরও খারাপ। তো সেই বাস্তবতায় দেখেন যে মোদি ডোমেস্টিক পলিটিক্সে প্রচণ্ড থ্রেটেন্ড অবস্থায় আছে। লাস্ট ইলেকশনে আপনার কংগ্রেস লেড যে কোয়ালিশন, তারা কিন্তু একটা সিরিয়াস ডেমোক্রেটিক চ্যালেঞ্জ তাকে ছুড়ে দিয়েছে। তারা এটাও বলেছে যে 5 কোটি 5.5 কোটি ভোট এদিক সেদিক করেছে, 100 আসনে আপনার কংগ্রেসকে হারানো হয়েছে। অতএব এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে জিততে হয়েছে, এটা কিন্তু মোদিকে 14-তে করতে হয়নি, 19-এও করতে হয়নি, কিন্তু 24-এ তাকে এটা করতে হয়েছে এবং আইন পরিবর্তন করতে হয়েছে। ইলেকশন কমিশনের যে আপনার ফ্রেমিং ছিল, সেখানে বলা ছিল ভারতের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি 3 জন একমত হয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার কারা হবে। মোদি এই টার্মে আপনার সেই নিয়মটা পর্যন্ত পাল্টে ফেলেছে। সংসদের নেতা এবং বিরোধী দলের নেতাকে কেটে দিয়ে সেখানে দিয়েছে আপনার ফেডারেল মিনিস্টার। তো ফেডারেল মিনিস্টার যোগ হওয়ার কারণে যেটা হয়েছে, সেটা আবার বিজেপির একজন মন্ত্রী হবে। তো 3 জনের ভিতরে 2 জন তার ভোট হয়ে গেল, সে আলটিমেটলি এটা সিলেক্ট করবে। আর তারা তো নিজেরা চিফ জাস্টিস নিজেদের মতো করেই চুজ করতেছে। তো সেই জায়গায় আপনি দেখেন যে মোদির ইন্টারন্যাশনাল ফ্রন্ট দেখেন, ধারণা করা হইতো যে বিজেপি, মোদি ইন্টারন্যাশনালি ভেরি স্ট্রং। ট্রাম্পের ওখানে সফরে গিয়ে কি হয়েছে, সে যা যা চেয়েছিল তা তো কিছু পায় নাই। হাজার হাজার অবৈধ ইন্ডিয়ানদেরকে আপনার চাংদোলা করে আর কি দিনের নোটিসে 18,000 20,000 ইন্ডিয়ানকে ফেরত পাঠিয়ে দিয়েছে আপনার কার্গো বিমানে করে। আপনি জানেন কার্গো বিমানে কিন্তু বসার সিট নাই, ফ্লোরে বসতে হয়। এই লেভেলের অপমানজনকভাবে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে এইটা পাঠাইতে আমেরিকার যে পরিমাণ খরচ হয়েছে সেটা ভারতকে দিতে হবে। দ্বিতীয়ত, সে ওখানে ফ্রি ট্রেডের জন্য গেছে, সে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে ভারতে ফিরে আসছে। সে গেছে ওখানে মার্কেটে ইন করবার জন্য, সে ওখান থেকে পণ্য কিনতে বাধ্য হয়েছে। তাকে ট্রাম্প চুক্তি করতে বাধ্য হয়েছে যে আমার কাছ থেকে তোমাকে অস্ত্র কিনতে হবে, আমার কাছ থেকে তোমার তেল গ্যাস কিনতে হবে। এখানে ট্রাম্পের সহযোগিতা তো পাচ্ছেই না, বরং একটা বৈরী সিচুয়েশনের মধ্যে আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। এবং এটা সর্বশেষ ঘাটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন, যেখানে কিন্তু অতীতে দেখেছি যে শাসকদেরকে, অনেক শাসককে দেখেছি ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ অবস্থা তৈরি। তো এখানে কি আপনি এরকম কোনো সংখ্যা দেখছেন কিনা? আসলে কি একদমই তাই হচ্ছে। যেটা হয়েছে যে আপনার এই রিয়েলিটিতে মোদি এখন দেখতে পাচ্ছে তার অস্তিত্বের স্বার্থে তাকে এখন ডোমেস্টিক ফ্রন্টে যদি সিম্প্যাথি আদায় করতে হয়, তার এখন সামনে অপশন আছে পাকিস্তান কার্ড খেলা, যেটা ভারতের প্রধানমন্ত্রীরা, ভারতের সরকারগুলো বিভিন্ন সময় দেখবেন কয়েক বছর আগে সার্জিক্যাল স্ট্রাইক, একটা ভুয়া স্ট্রাইক করছে পাকিস্তানের ভিতরে, কি সব করছে টরছে আইনা পাকিস্তানে আপনার ইন্ডিয়ান মিডিয়াতে চালাই দিচ্ছে। এখন পারমাণবিক শক্তি এই দুই পরাশক্তির মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধ হবে না আপনি মনে করছেন? নিশ্চিত থাকেন, কোনো যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ হবে না, দ্যাটস দ্য বটম লাইন। কোনো যুদ্ধ হবে না। যেটা হবে, যুদ্ধ করার মতো সক্ষমতা এবং সাহস ভারতবাসীর কখনো ছিল না। তাহলে প্রধান উপদেষ্টা যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী তিনি বলছেন, এবং আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই।
এই কথাটাও তিনি বলেছেন। আপনি তাহলে কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি এটাকে দেখতেছি যে আপনার যে কোনো নেইবারহুডে যদি তিনি তো মহল্লাতে শান্তির অ্যাম্বাসেডর, তাই না? শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এবং তিনি যখন এই কথাটা বলেন তিনি নিশ্চয়ই এই আশঙ্কাটা থেকেই বলছেন যে যুদ্ধ একটা হতে পারে, সেটা আমরা বুঝতে চাই। মূল বিষয়টা হচ্ছে যে কোনো নেইবারহুডে মহল্লাতে যদি আপনার একটা টেনশন চলে, আপনি মানে সাবধান হয়ে থাকবেন, তো এটা হচ্ছে কমন সেন্স। আপনার 2 বিল্ডিং পরে আগুন লাগছে, আপনাকে তো একটু সাবধান থাকতে হবে যে বিল্ডিং এর আগুনের ধোঁয়াটা তার মানে অথবা যুদ্ধ স্ফুলিঙ্গ যে চলে হবে না আসছে। একেবারে শতভাগ সেটা বলা যায় না, আপনি বলছেন। মানে যুদ্ধ ইউজুয়ালি 2টা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশের ভিতরে যুদ্ধ হবে না ইন প্রিন্সিপাল, এটা হওয়ার সুযোগ নাই। কারণ তাহলে যেটা হবে, পাকিস্তানের থেকেও ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ যুদ্ধের যে আর্মামেন্ট দরকার, এই আর্মামেন্টে কাগজপত্রে ভারত এগিয়ে আছে, রিয়েলিটিতে তা না। ভারতের অধিকাংশ 65 to 70% অস্ত্র হচ্ছে 80-র দশকের কেনা অস্ত্র, রাশিয়া আসে, সোভিয়েত ইউনিয়নের দেওয়া অস্ত্র। যেই অস্ত্র পাকিস্তান অলরেডি মডার্নাইজ করে ফেলেছে আমেরিকা, চায়না, টার্কি বিভিন্ন জনের সহায়তায়। এবং রিসেন্টলিও দেখেছেন আপনার টার্কি কিন্তু অস্ত্র সাপ্লাই দিয়েছে, বিমান দিয়েছে। ট্রাম্প ইভেন F-16 দেওয়ার কথা বলছে। তো সেই বাস্তবতায় আর সাহসের অবস্থা তো আমরা জানি। ভারতীয়দের সাহস হচ্ছে বলিউডের সিনেমাতে, ওখানে তারা ব্যাপক কুশপত্তলিকা পোড়ায়, ওখানে তারা মূর্তির সাথে মারামারি করে, ওখানে তারা স্ট্যান্ডবাজি করতে হয় না, আপনারা তো ফিল্মের বুঝবেন আর কি, যে এরকম মানে প্লাস্টিকের মানে সোলজার দাঁড় করায় রাখছে, এর সাথে সে ব্যাপক যুদ্ধ করে। তো ভারতের সাহস হচ্ছে ওই নিষ্প্রাণ প্লাস্টিকের মূর্তির সাথে সে যুদ্ধ করতে জানে। যোদ্ধা জাতি ভারতীয়রা কখনো ছিল না। ভারতের ইতিহাসের আজাদির আন্দোলন যদি দেখেন, ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি যোদ্ধা জাতি ছিল মুসলমানরা, ছিল পাঞ্জাবিরা, শিখরা। এবং এই 2টা গোষ্ঠী হচ্ছে চরম নির্যাতিত, তারা ভারতের হয়ে যুদ্ধ করবে না। অতএব সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক জেনারেলরা, যে আপনার ওয়ার টেবিলের যে মিটিং হয়েছে, ইন্ডিয়ান মিডিয়াতে দেখলাম আপনার যে অনলাইনে এসছে, জেনারেলরা যুদ্ধ রাজি হয় নাই, তারা বের হয়ে চলে গেছে, ওয়ার্কআউট করেছে। এবং লেফটেন্যান্ট জেনারেল কুমার নামে একজন ভদ্রলোকের কথা এসছে, তাকে বলা হয়েছে ট্রিগার চাপার জন্য, ভারত থেকে অ্যাটাক করবার জন্য। তিনি সেটা করতে অস্বীকার করেছেন এবং লেফটেন্যান্ট জেনারেল কুমারকে ডিসমিস করা হয়েছে এবং তাকে রাষ্ট্রদ্রোহিতার সেডিশন চার্জ দিয়ে এখন গ্রেফতার করা হয়েছে। তাহলে সব মিলিয়ে যুদ্ধ করবার সক্ষমতা, আগ্রহ, সাহস কোনোটা ভারতের ইনফ্যাক্ট নাই। এরপরে দরকার হচ্ছে আপনার কূটনৈতিক সমর্থন। ভারত এরকম একটা যুদ্ধ হবে না, তাহলে শেষ হবে কিভাবে? মানে আমরা কি আশা করতে পারি যে এর আগে যেমন অটল বিহারী বাজপেয়ী গেলেন, আপনি জানেন লাহোর ঘোষণাপত্র যেখান থেকে হলো, এরকম একটা সিচুয়েশন কি হতে পারে কি? এরকম কিছু একটা হবে টবে আর কি। আপনার ধরেন 2-3 সপ্তাহ এই নাটক চলবে, এরপরে দেখবেন যে ওই যে বিরহর পরে যে প্রেম আবার একত্রিত হয়ে যায়, নায়ক নায়কদের দেখা হয়, 2 সংসার মেনে নেয়, এরপর থেকে তারা আবার ভাতের সাথে বেগুন ভর্তা করে আবার সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। ভাতের সাথে বেগুন ভর্তা, এরকম একটা করে একটা রিয়েলিটিতে চলে যাবে আর কি। যুদ্ধ হবে না, যুদ্ধ করার মতো অবস্থা ভারত নাই। ধন্যবাদ আপনার। মাসুদ কামাল, আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো জানেন যে মানবিক করিডোর দেওয়ার একটি প্রস্তাবনা এখানে এসেছে এবং সেখানে জাতিসংঘের এই প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, এরকম একটি মন্তব্য আমরা পেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছ থেকে। কিন্তু পরবর্তীতে আমরা শুনেছি সেটা মানবিক করিডোর না, মানবিক সহায়তা দিতে হবে, এটা সরকারের দিক থেকে বলা হয়েছে। আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে মানবিক করিডোরই দিই বা মানবিক সহায়তাই দিই, এটা আসলে আমাদের জন্য কতটুকু ঝুঁকি আনতে পারে? অনেক ঝুঁকি এখানে এটাকে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো কি, এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার বিবেচনায় এখতিয়ার এই সরকারেরই নাই। এই সরকারের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই। তারা কেন এই ধরনের আগ বাড়িয়ে করছে আমি বুঝতে পারছি না। এই সরকার এখন দেশ পরিচালনা করছে, এই সরকার রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে, তাহলে কোথায় পাইছেন আপনি? রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, তো জনগণ দিয়েছে, কোথায় পাইছেন আপনি? জনগণ, রাজনৈতিক দলগুলো তো ওই সময় হিট অফ দ্য জনগণের প্রতিনিধি। না, এটা মানতে রাজি না। আমি দিইনি, আমি দিয়েছি একজন জনগণ। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমি এই সরকারকে ম্যান্ডেট দিইনি। তো আমি যদি এটা বলি তাহলে আমার মতো এরকম লোক অনেক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না। আমি পলিটিক্যাল পার্টি করে না এমন লোকের সঙ্গে বাংলাদেশে অ্যাবাউট 50%। তারা বলে না কিছু, এবং ওই লোকগুলো কিন্তু হাসিনার পতনের সময় সক্রিয় ছিল। তারা যখন সক্রিয় হয় তখন দেশে একটা ঘটনা ঘটে, আর তারা যখন সক্রিয় না হয় পলিটিক্যাল পার্টির বিবৃতি দেয়, মিছিল করে, মিটিং করে, কাজের কাজ কিছু হয় না। বিএনপি অনেক মিছিল করছে, সরকার নামাইতে পারে নাই। সরকার নামানোর জন্য এই নন পলিটিক্যাল মানুষগুলোকে দরকার হয়েছে। এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই।
এবং সরকারের উচিত ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা। যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে, যখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে, তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে, এই রেগুলার গভর্নমেন্টে যে পলিটিক্যাল পার্টিটা থাকে, যে সরকার থাকে, তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে আলোচনা করে। আর আমাদের এই সরকার কারো কোনো গুণলই না, কারোর সঙ্গে কোনো আলাপই করলো না, তারা ডিসিশন দিয়ে দিল মানবিক করিডোর দিবে। এটা দেওয়ার ইখতিয়ার তার কে দিচ্ছে? তারা কে দিচ্ছে এটা করার ইখতিয়ার? এটা কি তার বাড়ির প্রত্যেক সম্পত্তি নাকি যে আমি এখানে একটা পদ দিয়ে দিলাম? এটা হলো একটা যৌথ পরিবারেও বড় ভাই ইচ্ছা করলে একদিক দিয়ে একটা পদ দিতে পারে না, অন্য ভাইদের মতামত দিতে হয়। আপনি যে পদটা দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মাথায় রাখবেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের এখনো কূটনৈতিক সম্পর্ক মিয়ানমারের সঙ্গে। তো মিয়ানমারের জানতা বলি আর যাই বলি, তাদের বিরুদ্ধে তো আমরা মিয়ানমারে গেছি না? মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের রাষ্ট্রদূত আছে মিয়ানমারে। তো মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মিরা ফাইট করতেছে। আপনি আরাকান যে জায়গাটা দখল করেছে সেই জায়গায় আপনি মানবিক সহায়তা দিবেন, জাতিসংঘ বলছে। কারণ জাতিসংঘ নিজেরা তাদের ব্যবস্থাপনায় পাঠাতে পারে না, তারা আকাশ পথে পাঠাক, তারা নৌপথে পাঠাক, আমার ভূখণ্ডকে ব্যবহার করতে হবে। কারণ কালকে যদি এইটা পাঠানোর পরে কালকে যদি মিয়ানমার বলে তোমরা আমাদের সঙ্গে যারা আমাদের যারা বিদ্রোহী, তোমরা তাদেরকে হেল্প করতেছো, এটা বলে আমাদের আক্রমণ করে, তখন আমাদের পিছনে কে আসবে? তখন তো আমরা আরেক গাজা হবো ভাই। এগুলি কার প্ল্যান? এটা আন্তর্জাতিক কার প্ল্যান? কোন গভর্নমেন্টের প্ল্যান? এটা কি আমেরিকার প্ল্যান না কার প্ল্যান? এটা বুঝতে হবে ভাই। এখানে একটা নাটক চলতেছে। ভারত, আমেরিকা, চীন, এই 3 দেশের দৃষ্টি হলো মিয়ানমারের প্রতি। কারণ মিয়ানমার হলো মনে করেন সবাই এখানে আসার চেষ্টা করতেছে। আর মাঝখানে আমি শখ করে বলতেছি, তুমি তো স্যান্ডউইচ খাবা, আমার এই স্যান্ডউইচের মধ্যে ঢুকাও। এইগুলি বলে এগুলি ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট। এটা আমার এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না, অন্য কারো কারণে করতেছে। কিন্তু সেখানে আমরা যেটা জানি যে রাখাইনে মানবিক সহায়তা যদি পৌঁছো না যায়, সেখানে দুর্ভিক্ষ হতে পারে। সেখানে এই বিষয়টাও তো মাথায় রাখতে হবে যে হতে পারে গাজায় দুর্ভিক্ষ হচ্ছে না, আমি কি করতে পারতেছি? গাজা আপনি ফিলিস্তিনের ম্যাপটা দেখেন ভাই, সেই ম্যাপের আশেপাশে সৌদি আরব, মিশর, আপনার জর্ডান, সবগুলো তো মুসলিম কান্ট্রি। তারা কি করতেছে? আপনি বলছেন এটা কোনোভাবে দেয়া উচিত না? একদম উচিত। এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে পারে। বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ, আপনার মন্তব্য শুনতে চাইছি। দেখেন, মানবিক করিডোর দেয়া হবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উনি ইন্টারভিউতে যেটা বলেছেন এবং পরবর্তীতে আপনার প্রেস সেক্রেটারি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস সেক্রেটারি যেটা বলেছেন, পরবর্তীতে তিনি বলেছেন মানবিক সহায়তা জাতিসংঘের তত্ত্বাবধানে দেয়া হবে যদি চাওয়া হয়, এরকম বলা হয়েছে। চাওয়া হয়েছে জাতিসংঘ এরকম একটা প্রেস সেক্রেটারি বক্তব্য যেটা দেখলাম আর কি, আমরা আপনার বিভিন্ন খবর যদি দেখি তাহলে বুঝি জাতিসংঘ এরকম একটা যদি চাওয়া হয় তাহলে তারা এটা বিবেচনা করতে প্রস্তুত, এরকম কথাটা আমার এসছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা চাচ্ছে, এটার মানে কি, এটা টার্মস কি, এটা টার্মস অফ রেফারেন্সটা কি? রাইট। প্রশ্ন হচ্ছে যে এটাকে শুধুমাত্র বাংলাদেশই দিতে পারবে না অন্য কেউ দিতে পারবে? যেই জায়গাটাতে আপনি সাহায্য পৌঁছাতে চান সেই জায়গাতে তো ইন্ডিয়ারও অ্যাক্সেস আছে। ইন্ডিয়ার সাথে তো আপনার মিজোরামের সীমান্ত আছে, তো ওইখান থেকে ঢুকতে পারবে সে চাইলে। তাহলে ইন্ডিয়াকে কেন জাতিসংঘ বলছে না যে স্থলপথে তুমি একটা অ্যাক্সেস দাও এখানে? তারপর হচ্ছে চায়নার অ্যাক্সেস আছে উপরে নর্থে, তো চায়নাকে তো এটা বলা যেতে পারে যে আমি আরাকানে হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস চাচ্ছি। চায়নাকে বলা যেতে পারে চায়না দেখ, দুই দেশেরই দুইটা পোর্ট ফ্যাসিলিটি আছে। বে অফ বেঙ্গলের অ্যাক্সেসের জায়গাতে চায়নারও পোর্ট আছে, ভারতেরও পোর্ট ফ্যাসিলিটি আছে, যেখান থেকে আপনি আরাকানে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে জাতিসংঘ চাইলে কি চায়না এবং ভারতকেও বলতে পারে কিনা যে তোমার পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আমরা এই হিউম্যানিটেরিয়ান করিডোরটা দিতে চাই? শুধুমাত্রই কি বাংলাদেশকে বলা হয়েছে না অন্য দেশগুলোকে বলা হয়েছে যারা এই অ্যাক্সেসটা প্রোভাইড করতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওই জায়গাটা আমাদের জিওপলিটিক্স এবং জিওগ্রাফিতে ভেরি সেন্সিটিভ জায়গা। এটার সাথে আপনার আমাদের পুরো হিল ট্যাক্সের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা অনেক কিছু জড়িত আছে। এইটার সাথে দ্য সোকল চিকেন নেক যদি বলেন, আমার ফেনী নদীর ওই পার থেকে পুরো অংশটা মানে সিভিয়ার্ড হয়ে যাওয়ার, আলাদা হয়ে যাওয়ার একটা থ্রেট কন্টিনিউ ভারত আমাদেরকে দেয়। এরপরে দেখেন যে এখানে বিএনপি নেতারা এটাকে গাজার সাথে তুলনা করেছেন, যদি আমি এটা কারেক্ট মনে করি না, কারণ বাংলাদেশে রোহিঙ্গারা তো মানে যে বাস্তবতায় বাস করছে সেটা একদম অন্য রিয়েলিটি আর কি। বাট স্টিল যদি আপনি দেখেন যে বার্মাকে যদি আপনি ইসরায়েল আকারে দেখেন, যে তারা তো একই দেশের অংশ,
কিন্তু এই এলাকাটাকে নাগরিক আকারে তারা স্বীকৃতি দিচ্ছে না। এখন সেটার সমাধান কি? সেটার সমাধান কি এখানে হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে আমি কি করতে চাইবো? আমি তো অলরেডি করিডোর দিচ্ছি, বৈধ অবৈধভাবে কন্টিনিউ বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের আলোচনাটা তো রিপ্যাট্রিয়েশন নিয়ে। এই করিডোরটার মানে কি রিপ্যাট্রিয়েশন? ইউনাইটেড নেশনসের সুপারভিশনে হবে এরকম যে বেইজিং থেকে এসে প্রফেসর ইউনুস যেটা বললেন, অথবা মহাসচিবকে নিয়ে আপনার যে রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, ইনশাআল্লাহ আগামী ঈদ আপনারা যেন ইয়েতে গিয়ে করতে পারেন, আরাকানে গিয়ে করতে পারেন, এরকম একটা কথা সেখানে এসছে। প্রশ্ন হচ্ছে এটা কীভাবে করবে? তাহলে কি বিষয়টা এরকম যে জাতিসংঘের সুপারভিশনে এই রিপ্যাট্রিয়েশনটা হবে, যেটা চায়না এটার সাথে ইনভলভ পজিটিভ এই ব্যাপারে? আবার বলা হচ্ছে যে আরাকান আর্মির সাথে যে যারা লার্জলি এখন এলাকাটা দখলে যাদের আছে, তাদের সাথে আমাদের একটা আনঅফিসিয়াল কমিউনিকেশন যোগাযোগ হচ্ছে। এরকম রিপোর্ট দেখলাম যে তাদের একটা উৎসব ছিল জলকেলি রিসেন্টলি, এবং তারা একটা করিডোর দিয়েছে। তারা এই অংশে বাংলাদেশ চিটং হিল ট্রাক্স অংশে এসে তারা আনন্দ ফুর্তি তাদের ঈদ টিদ পূজা পার্বণ করে ফিরে গেছে। এখন এর আগে তো আমরা দেখেছি আপনার সীমান্তে যে স্কারমিশেসগুলো হয়েছে, তারা কন্টিনিউ এখানে বোমবার্ড করেছে, এবং বার্মার যে পুলিশ, তাদের যে ট্যাক্স অফিসাররা আছে বিভিন্ন বন্দরে এবং সীমান্তে, তারা পালিয়ে এসছে, শত শত লোকদেরকে বাংলাদেশ আবার ফেরত পাঠিয়েছে। তো সেই রিয়ালিটিতে আমাদের কাছে এখনো পরিষ্কার না যে আসলে মানবিক করিডোরের কি টার্মস অফ রেফারেন্স আছে। যারা আশঙ্কা প্রকাশ করছেন তাদের আশঙ্কা প্রকাশ করার যথেষ্ট ভয়ের জায়গা আছে, এবং সরকার যদি জেনুইনলি একটা মানবিক কাজ করতে চায়, এটার একটা পাবলিক কনসালটেশন হওয়া দরকার পলিটিক্যাল পার্টির সাথে। জিনিস আমি আপনাকে জানতে চাই যে জাতিসংঘ বাংলাদেশের কাছে এই প্রস্তাবটা কেন করলো, ইন্ডিয়ার কাছে করেনি, চায়নার কাছে করেনি? এটা আপনার বিশ্লেষণ কি বলে? বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে এই বিষয়টাতে মানবিক দরজা খুলে দিয়েছে। 2017 সালে আমরা দরজা খুলে দিয়েছি। হাসিনাকে ধরেন আমরা তো সবাই খুব বেশি করে ভালোবাসি। এখানে অন্য কোনো জিওপলিটিক্স আর ইনভলভ নেই বলে আপনি মনে করছেন? শুধু এটাই হাসিনার সময় ছিল ধরেন একটা নোবেল পুরস্কার, যে কারণে হাসিনাকে আমরা ভালোবাসি না। এই যে প্রস্তাবটা বাংলাদেশকে দেওয়ার পিছনে অন্য কোনো জিওপলিটিক্স থাকতে পারে, অফকোর্স আছে। এখানে আপনার লট অফ ইস্যুজ ইনভলভ। একটা হচ্ছে যে এখানে চায়না কন্টেইনমেন্ট পলিসি আছে আমেরিকার, যে চায়নাকে তারা বিজনেসে এবং ট্রেডের যে অ্যাক্সেস আছে, যেটা তারা ইন্ডিয়ান ওশেনে, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে অ্যাক্সেস করে। চায়নার ম্যাপ যদি দেখেন, যে দুইটা সাগর দিয়ে তারা মহাসাগরে অ্যাক্সেস করে, তার দুইটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং আরেকটা হচ্ছে সাউথ চায়না সি। এবং আপনি যদি আমেরিকার চায়না কন্টেইনমেন্টের যে পার্ল দেখেন, যে পার্লের মধ্য দিয়ে তাদেরকে সে করছে, ঠ্যাক দেওয়ার চেষ্টা করছে, তার অস্ট্রেলিয়াতে বেজ আছে, জাপানে বেজ আছে, তারপরে হচ্ছে সিঙ্গাপুরে আছে, এরপরে হচ্ছে সাউথ কোরিয়াতে আছে, এই পুরোটা দিয়ে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে আছে। এটা দিয়ে সে চায়নাকে কন্টেইন করবার চেষ্টা করছে। এখন চায়না একটা দ্বিতীয় দরজা খুলতে চাচ্ছে বে অফ বেঙ্গল অ্যাক্সেস করতে, তার পথও কমে যাবে। আপনি যদি ম্যাপ দেখেন, যদি বে অফ বেঙ্গল থেকে, বঙ্গোপসাগর থেকে যদি চায়নাতে ঢুকতে পারে, তার পথ অনেক কমে যাবে, প্রায় 1500-2000 কিলোমিটার কমে যাবে, 20-22 দিনের জার্নি কমে যাবে। নইলে তাকে আপনার সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রেট দিয়ে ঢুকে তারপর চায়নাকে অ্যাক্সেস করতে হয়, লম্বা পথ তাকে ঘুরতে হয়, তার ট্রেডের কস্ট বেড়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে চায়নার এই অ্যাক্সেসটা আমেরিকা কন্টেইন করতে চাচ্ছে তার ইন্ডো প্যাসিফিক পলিসি দিয়ে এবং বার্মা অ্যাক্ট দিয়ে। সেইখানে বাংলাদেশ সরকার কোনোভাবে আমেরিকার পক্ষ নিয়ে সেটা করছে কিনা, সেই জায়গাটা থেকে অনেকের এই আশঙ্কাটা আছে। তাই বটম লাইন হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমাদের ভালোবাসার, সম্পর্কের, ব্যবসা বাণিজ্যের, খায় খাতিরের যত দেশ আছে, চায়না ঠেকাও সেই নীতির কারণে আবার আমরা কোনো ঝুঁকিতে, আমরা ব্যবহৃত হতে গিয়ে আমরা কোনো ঝুঁকিতে যেন না পড়ি, সেটা হচ্ছে আমাদের বটম লাইন। বাংলাদেশের স্বার্থ হচ্ছে ফার্স্ট, সিদ্ধান্তের জায়গা থেকে। এবং আরেকটি বিষয় যেটা মাসুদ কামাল বললেন যে এই সরকারের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? আমি বিনয়ের সাথে দ্বিমত করি। ম্যান্ডেট আছে, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে যেটা বারবার বলা হয়, সেটা নির্বাচিত না। দেখেন, পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে কিভাবে? পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে একটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। 16ই ডিসেম্বরের পরে এই যে তাজউদ্দিন আহমদরা, শেখ মুজিবরা দেশে ফিরে এসে দেশ শাসন করলো, কিসের ম্যান্ডেটে? কে তাকে ভোট দিয়েছে স্বাধীন বাংলাদেশ শাসন করবার জন্য? 70-এর নির্বাচন তো স্বাধীন বাংলাদেশের জন্য হয়নি। 70-এর নির্বাচন হয়েছিল পাকিস্তানের গণপরিষদের সদস্য হওয়ার জন্য। তাহলে কে তাকে ম্যান্ডেট দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে যুদ্ধ, আমার হাজার হাজার শহীদের রক্ত, আমার এই স্বপ্নটাকে একটা ম্যান্ডেটে পরিণত করা হয়ে গেছে। দ্বিতীয়ত ম্যান্ডেট আসে হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে, যেটা
পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা হয়, আপনি 5 বছর পর পর নির্বাচনে জিতবেন, দেশ শাসন করবেন, একটা ম্যান্ডেট। থার্ড একটা ম্যান্ডেট আসে হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেখেন যে আপনার 90-তে কি হয়েছে, এরশাদ সরকার কেন চলে যাবে? 90-তে কি কোনো নির্বাচন হয়েছে? কিসের ভিত্তিতে সে চলে গেল? কিসের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিসগুলো একমত হয়ে আপনার শাহাবুদ্দিন আহমদকে এনে দায়িত্ব দিলেন, অস্থায়ী সরকার গঠন করলেন কয়েক মাসের জন্য, অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের প্রসেসে কেয়ারটেকার সরকার যা বলেন তো হয়েছে। তো কিসের মাধ্যমে হয়েছে? একটা গণ অভ্যুত্থান, ছোট আকারে এটা হয়েছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। অতএব সেই জায়গাতে হচ্ছে 24-এ বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের ভিতরে এই লেভেলের অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান হয় নাই, বদরুদ্দিন ওমর বলেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই গণ অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট। 1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এখন ম্যান্ডেট মানে কি? ম্যান্ডেট মানে কি আমি এখন যা খুশি তাই করতে পারবো? আচ্ছা, ব্রেকের পরে বাকিটা বলবো। সেটাই আমি জানবো যে ম্যান্ডেটটা কত দূর কি, সেটা সেক্ষেত্রে সিদ্ধান্তের প্রক্রিয়াগুলো কিরকম হতে পারে, গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার কাছে জানবো এটা। এবং পাশাপাশি আরেকটি বিষয়, আমরা সম্প্রতি আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টাটি সাক্ষাৎকারে তিনি বলেছেন জনগণ এখনই চায় না নির্বাচন এবং জনগণ এখন অন্তর্বর্তী সরকারকেই ভালো মনে করছে। এই বিষয়টি নিয়ে একটু সমালোচনা হতো প্রধান উপদেষ্টার ইন্টারভিউ নিয়ে, এবং সেখানে তিনি বলেছেন জনগণ এখনই চায় না নির্বাচন এবং জনগণ অন্তর্বর্তী সরকারকেই ভালো মনে করছে। এবং এটা নিয়ে একটা সমালোচনা এসেছে যে এই জনগণ কারা। আমি একটু সংক্ষেপে আসাদুজ্জামান ফুয়াদের কাছ থেকে জেনে আপনার কাছে আসছি। আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি বলবেন? এই জনগণ কারা? এবং বিএনপি থেকে বলছে যে আমরা বুঝতে পারছি না জনগণ কারা। বিএনপি এজ এ বিগ পলিটিক্যাল পার্টি, আমরা তো জনগণকে রিপ্রেজেন্ট। ম্যান্ডেট নিয়ে কথা বলি যে সরকারের ম্যান্ডেট আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যান্ডেটের এখতিয়ার কি? এবং ম্যান্ডেট মানে কি যে আপনি যেন তেনভাবে যা কিছু যখন তখন ইচ্ছা করলে করতে পারবেন, তেমন কিনা? না, এটা পারবেন না। ম্যান্ডেট যারা দিয়েছেন তারা ইনডাইরেক্টলি কিছু শর্ত সাপেক্ষে ম্যান্ডেট দিয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, এই বিষয়গুলো যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যেহেতু আরও অনেকগুলো বিষয় আলোচনা করতে চাইছি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত? সিদ্ধান্ত তারা নিয়েছে বলে এখনো মনে হয়নি, বাট আমি ফিল করছি যদি এরকম একটা সিদ্ধান্ত তারা নেয় তাহলে সার্টেনলি এর আগে যমুনাতে, ফরেন সার্ভিস একাডেমিতে, বিভিন্ন ন্যাশনালি গুরুত্বপূর্ণ ইস্যুতে এই ব্যাপারগুলোতে মতামত নেওয়া যেতে পারে। এখানে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টার স্ট্রেট মন্তব্যের সাথে পরে প্রেস সচিব যেটা বলেন একটু কন্ট্রাডিক্ট করছে। আপনি কিভাবে দেখেন বিষয়টি? এটা পরিষ্কার করার ব্যাপার, কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট রাষ্ট্রের তো একটা মতামত থাকতে হবে। একটা বিষয় হচ্ছে যে এখানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে, এখানে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তার বিষয় জড়িত আছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে কোন ফর্মে তারা মতামত নেবেন সেটা নেওয়া উচিত এবং তাদেরকে আশ্বস্ত করা উচিত। তা না হলে যেটা হবে যে একটা মানে সিরিয়াস টেনশন যদি অ্যারাইজ করে, তখন তো আপনার পুরো নেশনকে অনবোর্ড রেখে আপনাকে এটা ফাইট করতে হবে। রাইট। জনগণ নিয়ে যেটা জানতে চাইছিলেন, যে জনগণ কারা যে প্রশ্ন এসেছে, আপনি কিভাবে দেখছেন আসলে প্রধান উপদেষ্টার এই? দেখেন, আমার মনে হয় যেটা উনি এই মুহূর্তের কথা বলেছেন যে এখনই নির্বাচন হওয়ার ব্যাপারে প্রেশার আছে কিনা কিছু একটা, এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু এই সরকারকে সাপোর্ট করছে, সমালোচনা করছে, মানে এটা না সমর্থন করছে না তা না, সমর্থন করেই আমরা সরকারের বিভিন্ন ইস্যুতে সরকারকে সমালোচনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিলেন, সবাই এখনো ওন করছে। ওন করেই আমরা তার বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলছি। তিনি সেখানে বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, কিন্তু আমরা যদি বিএনপি নেতাদের কথা ধরি, তাদের ওখান থেকে কিন্তু আমরা এমন মন্তব্য শুনেছি দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, সেটা বিষয় হলো যে ওটা তো ডিমান্ড থাকতে পারে। এই দুইটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন আমি দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তেই ক্ষমতা ছেড়ে দিতে হবে, এরকম কোনো তারা তো তার নাই। কারণ অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশনের ডেডলাইন বলে দিয়েছে যে আমি ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দিয়ে চলে যাব। তো যেহেতু একটা ডেডলাইন দিয়েছে, এখন পর্যন্ত তাকে সাসপিশাস হওয়ার মতো, সন্দেহ করবার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল আকারে আবার বিএনপি বলছে তাড়াতাড়ি নির্বাচন হইতেই পারে, কারণ একটা দল গত 18 বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তো সে তো একটা নির্বাচন চাইবে। অতএব তার চাওয়াটাও এখানে যৌক্তিক, এখানে কোনো কন্ট্রাডিকশন আমি দেখতে পাচ্ছি না। মাসুদ কামাল, আপনি কিভাবে দেখছেন কোনটা? এই যে প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউয়ে যে কথাটি বলেছেন তিনি, এবং তার কথাটা এরকম জনগণ চায় বলছেন না, এটা শেখ হাসিনাও বলতো জনগণ চায়। কারণ শেখ হাসিনা যে জনগণের সঙ্গে মিশতেন, তারা বলতো আপনি থাকেন, অনন্তকাল থাকেন বলতো। সব সরকারে যার সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে, তাদের সঙ্গে মিশেন, তাদের কাছ থেকে মতামত নেন, তারা বলেন
হ্যাঁ, আপনি ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোক এসে ওনার হাত মিলিয়েছেন, ওনারা বলেছেন আপনারা থাকেন, ওনারা থাকতে বলছেন যে না, এটাই তো জনগণ, জনগণ অনেক বড় ব্যাপার, জনগণ অনেক বড় ব্যাপার। কাজে জনগণ চান এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায়, ওনার উচ্চারণ করাটা আমি মনে করি ঠিক হয় না। উনি একটু উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায়, এটাই হলো সেরা বিকল্প। নো, উনি যদি খুব ভালো করেন। উনি সেরা বিকল্প ঠিক কিভাবে বলেননি, উনি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। একই তো, অন্তর্বর্তীকালীন মানে সরকারটাই আমাদের জন্য ভালো সমাধান, ঠিক না তো? এটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য, কতদিনের জন্য, কতদিনের জন্য। আর জনগণ এখন মানে চাচ্ছে না যে বিএনপির নেতারা যে প্রতিদিন বক্তৃতা দিচ্ছে ওগুলি জনগণ না, ওগুলি দেখে জনগণ মনে হয় না? বিএনপি নেতারা যে প্রতিদিন বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, কেউ কেউ বলতেছে পারলে তারা আগে দেন, ওদের দেখে ওনার জনগণ মনে হয় না? ওনারা কি অন্য দেশ থেকে আসছে? ওনারা কি মানুষ না? তো উনি কিভাবে বলেন জনগণ বলতেছে তারা নির্বাচনের জন্য এখনো হয় নাই, হয়েছে তো। ফুয়াদ ভাই বললেন যে বিএনপি 18 বছর ধরে ইলেকশন করে না, তাদের একটা তাগিদ আছে। আরে বিএনপি আলাপ ছাড়েন আপনি ভাই, এদেশের মানুষ যাদের বয়স 30 বছর হয়ে গেছে তারা জীবনে কোনো ভোট দেয় না, যারা জানে না গিয়ে ভোট দিতে হয়, তারা অস্থির হয়ে গেছে ভোট দেওয়ার জন্য। বিএনপি পাশ করবে কিনা না করবে তবে পরে আলাপ, কে পাশ করবে আগে ধরতেছেন কেন? 91-ও আওয়ামী লীগ মনে করছিল তারা পাশ করবে, পাশ করছে, কাজে ওইটা ধরেন না। কে পাশ করবে না করবে এটা ইলেকশন হওয়ার পরে বোঝা যাবে। জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করব, এটা আমার মৌলিক অধিকার, আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই। আপনি কে বলার যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব? কেন ভাই, এটা আপনার কাছে অনুগ্রহ নাকি? আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন, জনগণের এই চাহিদা মিটায় চলে যাবেন, আলোচনা শেষ, আলোচনা শেষ। একটা ভিন্ন প্রসঙ্গে যে আপনি জানেন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করাকে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ ছিল। আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট? আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্যও আছে, সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো? জার্নালিস্ট প্রশ্ন করতে, আমি জার্নালিস্টের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোনো ব্যক্তির এটা এখতিয়ার আছে তুমি প্রশ্ন কেমন করবা এটা আমি নির্ধারণ করে দেবো। এরকম সেখানে একটা মন্তব্যও ছিল, থাকতে পারে মন্তব্য, সেটা মন্দ প্রশ্ন হবে, সেটা প্রশ্ন হিসেবে। এই প্রশ্ন করার জন্য আপনি যা চাকরি খেয়ে ফেলাবেন এটা হতে পারে না। হচ্ছে না কি দেশে, দেখেন আমি একটা কথা বলি, এটা যে উপদেষ্টাই হোক ওনার প্রশ্ন কমন পড়ে নাই, এটা আমরা ছোটকালে দেখতাম, পরীক্ষা খারাপ হলে বলতাম প্রশ্ন কমন পড়ে নাই, ওনারও প্রশ্ন কমন পড়ে নাই, উনি খেপে গেছেন। এরকম আমরা অনেক সময় এরকম হয়েছে, এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য, এটা হতে পারে। অথবা প্রশ্ন বেকায়দা এরকম প্রশ্ন হয়েছে, হতে পারে। কিন্তু আমার কথা হলো কি, উনি যে ফোন করে বলছেন পত্রিকা মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন, এটা আমি বিশ্বাস করি না। হয়েছে কি আমি বলি আপনাকে, প্রত্যেকটা মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত, এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে। সরকার প্রধান কে, সরকারে কে আছে, এটা ইম্যাটেরিয়াল, তাদের কাছে ম্যাটার করে। আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে। আমি কোনো অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে, আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে, এটা আমি মানবো না। যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক। দীপ্ত টিভি ওনার বিশাল ব্যবসা, ডিমের ব্যবসা, টোকা লাগলে ডিম ভেঙে যায়। তুমি যে আরো বাপরে বাপ, এই লাইনে আমি যাবো না। উনি নিউজই বন্ধ করে দিচ্ছে। ভাই আপনাকে টিভি খুলতে বলছিল কে ভাই? কারণ বাজারের পাশেই তো দোকান খুলছেন, ব্যবসা করেন, টিভি খুলতে বলছিল কে? টিভি তো খুলছে ওই কারণে। এগুলো ব্যবসায়ীদের দোষ। আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস, মাহফুজুর রহমান একই মতলব যে আমি সরকারের সঙ্গে কোনো ঝামেলায় যাব না। এখন আপনার কি মনে হয় না যে ব্যবসায়ীদের তাদের, আমরা তো দেখেছি যে সাংবাদিকদের কিভাবে এর আগে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে তাদের চাকরি চলে গেছে, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেওয়ার জন্য? আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে, ব্যাড কোয়েশ্চেনও করতে পারে, কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে। জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন, জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 1400 আপনি কিভাবে বলেন? এটা তো তারা যারা রাজনীতিবিদ তারা বলবে, তাকে সাজেস্ট করছেন। তো এটা এই কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এ ধরনের কথা বলছে, তার মানে কি যে আওয়ামীর যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে, যে ফ্যাসিস্ট প্রবণতা ছিল তাদের, সেটাও সাংবাদিকদের মধ্যে থাকতে পারে। থাকাটা আপনি কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শূন্য করে ফেলেছেন?
আওয়ামী মনোভাবাপন্ন লোক কি নাই? ব্যবসায়ীর মধ্যে নাই, ডাক্তারের মধ্যে নাই, প্রকৌশলীর মধ্যে নাই, সাংবাদিকের মধ্যে নাই? সব বাদ দিয়ে দিবেন আপনি? সব বাদ দিতে পারবেন না। এখন উনি বলছে কি, যেমন ফিগারটার কোশ্চেন করছি, এই ফিগার নিয়ে প্রশ্ন আছে না? জামাত ইসলাম একটা 10 ভলিউমের বই বের করছে, সেই বইয়ের মধ্যে নিহতের সংখ্যা 691 জন, এবং 691 জনের তারা নাম, ঠিকানা, এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে। আপনি বলতেছেন 1500, সেটাই যে কারেক্ট সেটাও তো নিশ্চয়ই আমি না। আসলে আমি বলি আপনাকে, ওরা তো এনআইডি কার্ড পর্যন্ত দিচ্ছে না ভাই। আমি ওইটাকে ওই 691 জনকে আমি কারেক্ট মনে করি, কারণ তারা তো তাদের মৃতদেহের ছবি দিচ্ছে, তার ফ্যামিলির ছবি দিচ্ছে, আগের ছবি দিচ্ছে, কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে, তারপরে তার এনআইডি কার্ডের ছবি দিচ্ছে, এবং মানে 80% ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিচ্ছে। কাজে এটা অথেন্টিকেট কি হতে পারে? না, আমি বলছি যে এটা তার চেয়ে বেশি হতে পারে। সংখ্যাটা ওখানে যে থেমে থাকবে তা আমি তো আপনাকে বলি, নিশ্চিত থেমে না। থাকবে না, এটা চলবে। মুক্তিযুদ্ধের তালিকাও কিন্তু চলছে অনন্তকাল। আমি বলতে যাচ্ছি কি, যে সরকার এতদিনে এই 9 মাসে সরকার করছেটা কি? তারা কি একটা অ্যাকুরেট তালিকা করতে পারে না? তারা গেলে উদাহরণ দেয় কি, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, জাতিসংঘের রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন? আপনি কেন এখন পর্যন্ত একটা অথেন্টিক তালিকা করতে পারলেন না? দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট, তারা কেন করতে পারলো না? যদি তারা করতে পারতো তাহলে তো এত ঝামেলা হইতো না ভাই, এত আলোচনা হয় না। তাহলে সেই ব্যর্থতা স্বীকার করছে। ফারুক হিসাব বলতেছে জাতিসংঘের রিপোর্টে এটা বলা হয়েছে, জাতিসংঘের রিপোর্ট তবে আমরাও পড়ছি, ওটা তো আমরাও পড়ছি। ওনাকে বলা হয়েছে যে সবগুলি শেখ হাসিনা মারছে, বলা হয়েছে। তো এখন সবগুলির পেছনে সে দায়ী ছিল, আমি কোনো আমি বলবো না, সে সরকার প্রধান, সব দায় তার নিতে হবে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এটা একটা মামলা চলছে হবে। প্রশ্ন যেটা হয়েছে, এই প্রশ্নটা মতলবী প্রশ্ন, কোনো সন্দেহ না। আমি কিন্তু প্রশ্নের সাফাই গাচ্ছি না ভাই, এটা একটা মতলবী প্রশ্ন ছিল। যেমন এই যে আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন রাজাকারের পোলা, একজন মুক্তিযোদ্ধার ছেলে নাতি, আপনি কারে চাকরি দিবেন, যে মতলবী প্রশ্ন ছিল। কারণ কি, রাজাকার মুক্তিযোদ্ধা ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, ওগুলি কই যাবো? কাজে ওটা তো মতলবী প্রশ্ন, এটা একটা মতলবী প্রশ্ন, প্রশ্ন মতলবী। কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খাই ফেলাবেন, এটা হতে পারে না। এবং যারা চাকরি খাইছে এরা হলো ওই প্রতিষ্ঠানের যারা মালিক, তাদের যে চরিত্রহীন মালিক, তাদের যে মেরুদণ্ডহীন মালিক, এটা তার প্রমাণ বহন করছে এখানে। আচ্ছা, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার মন্তব্য শুনবো, আমাদের সময় খুবই কম। দুটি বিষয়, একটা হচ্ছে যে আমি প্রশ্ন রেখেছিলাম যে আমরা প্রফেশনালিজমে কিভাবে ফিরতে পারি সব জায়গা থেকে। যদি আমরা গণমাধ্যমের কথাও বলি, এই প্রশ্নটা যেহেতু সামনে আসলো, তাহলে আমরা এরকম অতীতের যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে উত্তরণের জন্য একটা প্রফেশনাল মিডিয়া আমাদের খুবই দরকার। সেটার জন্য আসলে কী করণীয় এটা একটু জানবো। আর জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ, সেই শহীদদের তালিকা সরকার করতে পারেনি, একটি দল করেছে, জামাত ইসলামী করেছে। তো এটাকেও আপনি কিভাবে দেখেন? সরকার কেন এতদিন এটি তালিকা করতে পারলো না? প্রথম কথা হচ্ছে যে আমি ফিয়ার্স জার্নালিজমের পক্ষে। একটা গণতন্ত্র, মূল্যবোধ, আইনের শাসন, একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 3 জন সাংবাদিকের প্রশ্ন, একজন মহিলা সাংবাদিকেরও একটা ফাউল কোশ্চেন দেখছি, মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই। এগুলো তো আসলে কোশ্চেনের ভিতরে পড়ে না, এবং বোঝা যাচ্ছে যে এই 4 জন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে। এখন প্রশ্ন হলো যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন, বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন। প্রবলেম হয়েছে এই মিডিয়াগুলো, এই সাংবাদিকরা শেখ হাসিনার 16 বছরে আয়নাঘর নিয়ে প্রশ্ন করছে কিনা, গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা, আমার যে 6,500 মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই, এই সাংবাদিকরা, এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা, বাংলাদেশে যে 3টা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা, বাংলাদেশ থেকে প্রতি বছর যে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেছে, 234 বিলিয়ন ডলার লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা, শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউসগুলো এবং এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা, এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা 35-40 বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা। বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে। অতএব সেই জায়গাতে রিভিউ করতে হবে। কমিশন শুধু না, কমিশন আমাদের অলরেডি আছে, ধরেন আমাদের প্রেস কাউন্সিল আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, ফাংশনাল করা দরকার। এই জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সাংবাদিকতা করবে,
প্রশ্ন করবে, আচ্ছা, চরম কঠিন প্রশ্ন করবে, কিন্তু কোনো সমস্যা নাই। একটি প্রশ্ন না করেই পারছি না, আমরা তো আসলে পরিবর্তন দেখতে চাইছি, কিন্তু আজকে একটি খবর দেখে আমার এটা তুলতেই ইচ্ছে হচ্ছে এবং জানতে চাইছি, কারণ আমি নিজে শকড এটা দেখে। ঢাকা উত্তরের প্রশাসক তিনি, আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে নিজের পছন্দের হাটের খাস তোলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যেখানে সরকার প্রায় 28 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা অবশ্যই টেন্ডারের একটা কমন প্রিন্সিপাল আছে, যে কোনো ওপেন টেন্ডারের কোর ভ্যালু হচ্ছে যে মানে যে হাইয়েস্ট প্রাইস দেবে এই জায়গাটাতে, রাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা দেবে, সেখানে আপনি তাকে টেন্ডার দেবেন, এটাই হলো ইন প্রিন্সিপাল। তো আমরা আশা করব যে উত্তরের প্রশাসক যিনি দায়িত্ব পালন করছেন তিনি এটা একটা জবাব দেবেন এবং ব্যাখ্যা দেবেন যে এটা কেন হয়েছে, কেন করা হয়েছে। সংখ্যার ব্যাপারে বলছিলেন, সরকার কিন্তু একটা কমিটি করে দিয়েছিল ছাত্রদের নেতৃত্বে। এই কাজটা ভালো হয় নাই, পেশাদার সুলভ হয় নাই, এবং ছাত্ররা আপনার একটা সেল করে দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে ডিসি, এসপি, টিএনওদেরকে দিয়ে তথ্য কালেকশন করেছে। 834 জন মারা গেছে বলে একটা গেজেটও সরকার পাবলিশ করেছে। মাসুদ কামাল ভাই একটা দলের কথা বললেন 691, এখানে 834, জাতিসংঘের 1400। আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছে। এটা শহীদদের প্রতি সম্মান হবে না। ধন্যবাদ মাসুদ কামাল, আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই 30 সেকেন্ডসে যদি আপনি বলেন। অনেক আপনার মোটামুটি যে বিষয়গুলো কথা হয়েছে আপনি এর আগে বলেছেন, আপনি হয়তো মন্তব্য করতে পারেন যে ঢাকা উত্তরে যে ঘটনাটি ঘটেছে এখানে। দেখেন, এই উত্তরে এই ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নিজে সুপারিশ করেছে। ওনার নাকি বিশাল অভিজ্ঞতা, বিশাল কি আছে, উনি একটা এনজিও চালাইতেন। কি কারণে দিয়েছে, কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না। ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। হওয়ার পর উনি যে কাজটা করছেন, এখন উনি নিজের লোক ওখানে বসাইছেন, মানে ওই সিটি কর্পোরেশনের লোক দিয়ে, যিনি ওই বিডিং এ থার্ড হয়েছে তাদের লোক যে ওখানে টাকা তুলতেছে। যেখানে প্রতিদিন ওঠার কথা 7 লাখ টাকা, সেখানে গত 6 দিনে উঠছে 5 লাখ টাকা। ভাই, এটা হলো গিয়ে সহজ বাংলায় চুরি করতেছে। ওই লোক চান্স পাইছে কয়েক মাসের জন্য, যা চুরি করা করতেছে।